মুসলিম সমাজের জাগরণ হবে না। এবং সেই শিক্ষাটা শুধু ইসলামিক ফ্যানাটিসিজম এবং সোশ্যাল ডগমা এর দ্বারা চলবে না। এখান থেকে বেরিয়ে এসে ইসলামের যে বেসিস, মূল বেসিস, আপনার রিজনিং বা ন্যাশনালিজম, ইত্তেহাদ, এই সমস্ত ভূমি থেকে আপনার এটা যেটা সিনথেসিস যেটাকে বলে, অথবা যেটা হলো যে সবসময় তো শিক্ষার কারো কাছ থেকে তুমি কিছু নিবে, আমার কাছ থেকে তারা কিছু নিবে, যারা তোমার সমাজের একটা উৎপাদনশীল প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকে এবং এই উৎপাদনশীল প্রক্রিয়ার সঙ্গে তারা শিক্ষিত, তারা একটা শ্রেণী, কিন্তু তারা রাষ্ট্রের উৎপাদনশীল প্রক্রিয়ার সঙ্গে জমা থাকে, সংযুক্ত থাকে এবং রাষ্ট্রের অর্থনীতিতে তারা উন্নয়নে তারা অবদান রাখে। আর ক্যালকাটা বেস জমিদার ভদ্রলোকরা ছিল জমিদার। এখানকার যারা জমিদার ছিল তারা কলকাতাতে থাকতো সবাই। এই যে আমরা সমস্ত মুভি টুভি দেখি না, বিরাট বিরাট বিল্ডিং, দুর্গা পূজা হচ্ছে, একেবারে হাজার হাজার লোক খাওয়াচ্ছে, এমনি সবই পূর্ব বাংলার জমিদার। এবং পূর্ব বাংলারই তাদের ইনকাম থেকে এই জমিদার ক্লাসের জন্ম। তাদের উত্তরসূরি দেবাশিস রায়ের বইতে, দেবাশিস মুখার্জির বইতে আছে মনিদি পরিবারের ইতিহাস। ওই বইটা পড়ে তো আশ্চর্য হয়ে গেছি যে এই মনিদি পরিবারের উৎপত্তি কোথা থেকে হয়েছে। দ্যাট ইজ হিস্ট্রি। আমার ছেলে সবসময় বলে কি, তোমরা এরকম কিংদেরকে কেন পূজা করো? কিং মানে কি? আমরা কিং বা কি বলে, প্রত্যেক যারা কিং তারা তাদের পূর্বপুরুষ কেউ না কেউ ডাকাত ছিল, ডাকাতি করে টাকা পয়সা জোগাড় করে একসময় রাজা হয়েছে। বাট দ্যাটস হিস্ট্রি। বাট এনিওয়ে, এখন এখানে আমি দেখতেছি পূর্ণ জাগরণ। এই এলাকার লোকরা এত বেশি ডিফারেন্ট ছিল পূর্ব বাংলার মুসলমানরা, যেটা যে উইলিয়াম হান্টার এবং আরো অনেকেই লিখেছে যে তোমার তাদের পিঠের চামড়া হাড্ডি ছাড়া কিছু ছিল না। পড়াশোনার কোনো রকম সুযোগই এখানে ছিল না। আমার নানা যখন ম্যাট্রিক পাস করেছিলেন 1923 সালে, না সরি আরো আগে, তখন ওনাকে দেখার জন্য লোকজন এসেছিল চারিদিক থেকে যে ম্যাট্রিক পাস করেছে। আরে বাপরে বাপ, এইরকম ছিল অবস্থা। আর শিক্ষার ব্যবস্থা তো করুণ ছিল। আমার দেশ বগুড়ায়, গাবতলীতে, এবং বগুড়ার সঙ্গে কলকাতার একটা সংযোগ ছিল পার্টিশনের আগে। সান্তাহার থেকে ট্রেন ধরলে, নাস্তা খেয়ে উঠলে বেরোলে ওইখানে গিয়ে দুপুরে খাওয়া খেয়ে যেত, এত কাছে। তো বগুড়ার লোকরা সবসময় কিন্তু কলকাতায় যেত, এদিকে না এসে, কারণ যমুনা তখন ব্রিজ ছিল না, ওই একটা জাহাজে করে পার হতে হতো একটা। আমি অবশ্য ছোটবেলা পাকিস্তান হওয়ার পরে ওইভাবেই গেছি বগুড়াতে, বাহাদুরা ভাটঘাট থেকে, গোয়ালন্দ থেকে বাহাদুরা ভাটঘাট, বাহাদুরা ভাট থেকে ট্রেন, ট্রেন থেকে নেমে গরুর গাড়ি ইত্যাদি। এগুলি শুনলে পরে তোমরা এখন আশ্চর্য হয়ে যাবে। আর এনিওয়ে, আমি তো খুব অনেকদিন আগের লোক, তো অনেক কিছু দেখেছি জীবনে। আমার আব্বা ছিলেন একজন ডাক্তার, ফিজিশিয়ান। উনি ব্রিটিশ ইন্ডিয়ার 3 জন যে ডাক্তার হয়েছিল তার মধ্যে একজন। 1929 সালে উনি কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করেন। কিন্তু আমার আব্বার একটা আয়রন উইল বা একটা ধৈর্য, যেটা মধ্যে কিছুটা আমাদের সবার মধ্যে এসেছে, আমাদের ভাই বোন, যে ওই অজগ্রাম থেকে উনি প্রথমে বগুড়ার জেলা স্কুল থেকে পাশ করলেন। এবং বগুড়াতে যেহেতু থাকার জায়গা ছিল না, আপনি জায়গির থাকতেন। জায়গির মানে বুঝো, একজন বাড়িতে থেকে খাওয়ার পরিবর্তে বাচ্চাদেরকে বলিয়ে থাকা জায়গির। তারপরে ওখান থেকে উনি কলকাতায়, সেখানে উনি জায়গির থাকলেন, থেকে আইএসসি পাস করলেন 1925 সালে। এখন উনি তখন মেডিকেল কলেজে ভর্তি হবেন, কিন্তু উনি তো মুসলমান ছেলে, অত্যন্ত ব্রিলিয়ান্ট রেজাল্ট, কিন্তু একটা গ্রামের ছেলে, কিন্তু ওনাকে মেডিকেল কলেজে ভর্তি করবে না। তখন চিত্তরঞ্জন দাস, বেঙ্গলে একটা বন্যা হয়েছিল, চিত্তরঞ্জন দাস তখন একটা ভলেন্টিয়ার গ্রুপ নিয়ে বন্যার্তদের সাহায্য করতে বেরিয়েছিলেন। আব্বা ওদের মধ্যে ছিলেন। তো চিত্তরঞ্জন দাস আশুতোষ মুখার্জির কাছে একটা চিঠি দেয়। সেই চিঠির ভিত্তিতে আমার আব্বা মেডিকেল কলেজে ভর্তি হতে পেরেছিলেন। ইট ওয়াজ দ্যাট টাফ। মানে শিক্ষার কি অবস্থা ছিল। এখন
মাদ্রাসা, এটার অরিজিন কিন্তু আপনারা সবাই নিশ্চয়ই নাম শুনেছেন। আমি শেষ করে দিচ্ছি। স্যার সৈয়দ আহমদ, ওনার নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, তাই না? স্যার সৈয়দ আহমদ আপনার 19 শতাব্দীর শেষের দিকে, মধ্যভাগে জন্মগ্রহণ করেছেন, শেষের দিকে উনি মারা যান। উনি কিন্তু মুসলিম জাগরণের পথিকৃৎ, কারণ উনি প্রথমে বলেছিলেন যে মুসলমান সমাজকে যদি এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হয়, তাহলে তাদের পাশ্চাত্য শিক্ষা এবং তার সঙ্গে সঙ্গে তাদের সায়েন্স পড়াশোনা করতে হবে। এবং এই কথা উনি বলেছিলেন যে ইসলামের সঙ্গে কিন্তু এটার কোনো বিরোধ নাই, কারণ ইসলাম ইজ বেসড অন রিজনিং অ্যান্ড রেশনালিজম। সুতরাং তার সঙ্গে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করা অথবা সায়েন্স পড়া কোনো কনফ্লিক্ট নাই। বরঞ্চ যদি মুসলিম সমাজকে মাথা তুলে দাঁড়াতে হয়, তাহলে তাদের এই পাশ্চাত্য শিক্ষা এবং বিজ্ঞান, যেরকম তাদের কাউন্টার পার্ট হিন্দুরা শুরু করেছিল, হিন্দুরা তখন এই রেনেসাঁ হিন্দু কলেজ এস্টাবলিশ করেছিলেন। বিদ্যাসাগরের কথা আমরা পূজনীয় ব্যক্তি, কিন্তু উনি যখন হিন্দু কলেজ স্থাপন করলেন, উনি বললেন এখানে মুসলমানরা ভর্তি হতে পারবে না। পরবর্তী পর্যায়ে অবশ্য অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করে 1850 সাল থেকে কিছু কিছু মুসলমান, যেমন প্রেসিডেন্সি কলেজ বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নামে পরিচিত, শুরু করে। এবং যে মুভমেন্ট, আলিগড় মুভমেন্ট যেটা শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমদ, সেটার থেকেই তৈরি হয় আলিগড় মুসলিম কলেজ, যেটা এখন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। এবং ইনি ক্রমান্বয়ে প্রচার করেছেন যে শিক্ষা ছাড়া কোনোদিন মুসলিম সমাজের জাগরণ হবে না, এবং সেই শিক্ষা ছাড়া শুধু ইসলামিক ফ্যানাটিসিজম এবং সোশ্যাল ডগমা এর দ্বারা চলবে না। এখান থেকে বেরিয়ে এসে ইসলামের যে বেসিস, মূল বেসিস, আপনার রিজনিং বা ন্যাশনালিজম, ইত্তেহাদ, এই সমস্ত থেকে আপনার এটা যেটা সিনথেসিস যেটাকে বলে, অথবা যেটা হলো যে সবসময় তো শিক্ষার কারো কাছ থেকে তুমি কিছু নিবে, আমার কাছ থেকে তারা কিছু নিবে, এইটা উনি প্রচার করেছেন। যার ঢেউটা এসে লেগেছিল বেঙ্গলে। বেঙ্গলে যখন এই ঢেউটা আসলো, তখন এখানে যারা আপনার অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত করেছিলেন, ঢাকা, ওই যে একটু আগে শুনলেন ঢাকার নবাব ফ্যামিলির, তারা লিডিং রোলটা নিয়েছিল। এবং পার্লামেন্টের রিফর্মসের সময় যখন মুসলিমদের ডেলিগেশন, মুসলিম লীগের ডেলিগেশন ভাইসরয়ের সঙ্গে দেখা করেছিল, তারা কিন্তু দুইটা ডিমান্ড করেছিল যে মুসলমানদের জন্য সমস্ত ওয়ার্ড এবং কাউন্সিল একটা ফিক্সড নাম্বার অফ সিট দিতে হবে। আর একটা ডিমান্ড করেছিল খুব ইম্পর্টেন্ট, সেটা বলেছিল যে যে ইউনিভার্সিটিগুলি আছে এক্সিস্টিং, সেখানের গভর্নিং বডিতে মুসলমানদেরকে কিছু সিট দিতে হবে। এই দুটো ডিমান্ড করেছিল। মানে এটা আলিগড় মুভমেন্টেরই একটা ইম্প্যাক্ট ওখানে, যে শিক্ষার ব্যাপারে আমরা সচেতন হয়েছি। এবং মুসলিম লীগের যে এটা উনি বলেছেন, ডক্টর আলমগীর, প্রথম যে সেশনটা হয় সেটা হলো মোহাম্মদান এডুকেশনাল কনফারেন্সের সঙ্গে। এবং এটাই যেটা মধুর ক্যান্টিন এখন, ওইখানে কিন্তু নবাবদের এটা বাগান বাড়ি ছিল, শাহবাগ। এবং এই বাগান বাড়িতে ওই জায়গাটায় কিন্তু এই ইয়েটা হয়েছিল, মুসলিম লীগের এই প্রথম অধিবেশনটা। এবং পরবর্তী পর্যায়ে মধুর ক্যান্টিনটা অনেক বাইরে ছিল, পরে এখানে নিয়ে আসা হয় আর্টস বিল্ডিং। তোমরা ওগুলি দেখো নাই, আমরা দেখেছি। আচ্ছা, কিন্তু ওইখানে আমার মনে হয় একটা কিছু স্থাপনা থাকা দরকার ঐতিহাসিকভাবে, যেখানে মুসলিম লীগের প্রথম একটা ইতিহাস, তো ইতিহাসের তো একটা স্মরণ থাকা প্রয়োজন বলে আমি মনে করি। বাট এনিওয়ে, আমি শেষ করে দিচ্ছি। এই যে ঢেউটা এসে বেঙ্গলে লাগলো, এই ঢেউয়ের ফলে ক্রমাগত এখানকার কিছু মুসলিম লিডার লাইক নবাব সলিমুল্লাহ, আমির আলী উসমান আগে, নবাব সলিমুল্লাহ, তারপরে ধনবাড়ির যে নবাব ছিলেন, নামটা ভুলে যাচ্ছি, নবাব আলী চৌধুরী, আর অন্যান্য, তারা প্রেস করতে থাকলেন যে আমাদের এখানে যেহেতু কোনো ইউনিভার্সিটি নাই, চিন্তা করো আমার আব্বার কথা, ওইখানে যে তার পড়াশোনা করতে হয়েছে। তো এখানে আমার হয় বগুড়া থেকে যেতে পারতাম কলকাতায়, ট্রেন সার্ভিস ছিল, সান্তাহারে উঠলেই চলে যাওয়া যেত।
কিন্তু আমরা এই ঢাকা থেকে কি করে লোকে যাবে কলকাতায়? কোনো ব্রিজ নাই, কিছু নাই, রাস্তা নাই, ঘাট নাই। সুতরাং শিক্ষার জন্য তারা প্রেস করা শুরু করলো, যার ফলশ্রুতিতে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। সুতরাং যারা এইটার ইয়েতে মানে এটার প্রতিষ্ঠাতার পিছনে যারা অবদান রেখেছেন তাদেরকে আমাদের শ্রদ্ধা করে স্মরণ করতে হবে। এবং 1921 সালে এটা স্থাপিত হওয়ার পরপরই কিন্তু এখানে একটা মুসলিম ইন্টালেকচুয়াল, কালচারাল, সোশ্যাল রিফর্মস এর মুভমেন্টের মতো শুরু হয় এবং অনেকগুলি ম্যাগাজিন এবং পিরিয়ডিক্যালস বের হয়। আমি জানি না আমাদের ঢাকার ন্যাশনাল লাইব্রেরিতে ওই সমস্ত পিরিয়ডিক্যালসগুলি আছে কিনা। এখানে একটা সংস্থা তৈরি হয়, মুক্ত চিন্তা সংস্থা, মানে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র। এবং আর একটা জিনিস এখানে শুনতে হয়, সেটা হলো মুসলিম সাহিত্য সংস্থা। এই মুসলিম সাহিত্য সংস্থা কিন্তু ইয়ারলি কনফারেন্স হতো, যেখানে মুসলমানদের এডুকেশনের ব্যাপারে তারা বক্তব্য রাখতো। এই যে স্ট্যাটিস্টিক্সগুলি উনি দিলেন যে কতজন মুসলিম ছাত্র কোথায় ভর্তি হতে পেরেছে, কোথায় পারে নাই রীতিমতো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং এখানে মহিলা আছে, এখানে মহিলা স্টুডেন্ট আছে, তাদের জন্য এবং বাকি সব ছাত্রদের সঙ্গে আমার কাছে ছাত্রছাত্রী মহিলা পুরুষ একই। এখন সেখানে কিন্তু বেগম রোকেয়া, মনে রেখো, এই সাহিত্য সংস্থা কিন্তু নিজেদের অ্যাটেন্ড করতেন কিন্তু কিসের জন্য? নারীর অধিকারের কথা বলতে। সেই সময়, ওই সময় যখন 1926-এ যখন এখানে একটা ফ্লারি অফ ইন্টালেকচুয়াল অ্যাক্টিভিজম এখানে শুরু হয়েছিল, সেই সময় থেকে শুরু করে বেগম রোকেয়া রেগুলার যেতেন নারীর অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলতে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রীরা এখানে আছে তাদেরকে আমি আর একবারও বলবো, changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।